সকালবেলা ঘুম থেকে উঠে চলে আসি এরকম একটা লাভিশ ব্রেকফাস্টে। ব্রেকফাস্টটাও কিন্তু এখানে ছিল আনলিমিটেড ইচি হোটেলে। এটা হচ্ছে শিলংয়ে। প্লেট নিয়ে তারপরে সেখানে পছন্দের মতো খাবার-দাবার নিয়ে নিলাম। বিভিন্ন ধরনের খাবার এখানে আছে। ফ্রুটস আছে, জুস আছে, তার সঙ্গে সঙ্গে ব্রেড আছে, বাটার আছে, পুরি আছে, আর আছে এখানে একটা চানা, তারপরে আরও অনেক ধরনের খাবার আছে। স্যান্ডউইচ আছে এখানে। তার সঙ্গে সঙ্গে আছে পাস্তা। পাস্তাটার অতটা ভালো টেস্ট হয়নি, তবে যাই হোক, এগুলো আছে সমস্ত ডেজার্টের আইটেমের মধ্যে। চা, কফি যার যা ভালো লাগে খাবে। এগুলোও এক ধরনের ডিশের মধ্যে আছে। আর এই হচ্ছে কফিটা। কফির প্রেজেন্টেশনটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। আর ডিম সেদ্ধ আমি খেয়েছিলাম, তো এখানে যা বলা হয় সেটাই দেওয়া হয়। এখানে একটা কোটেশন, এদের পার ডে অনুযায়ী একটা কোটেশন এরা লিখে রাখে। আর এই হচ্ছে আমাদের যে খাওয়ার জায়গাটা ছিল সেটা। তার সঙ্গে সঙ্গে খাওয়ার পরে বেরিয়ে পড়লাম বেড়ানোর উদ্দেশ্যে। মার্কেটটা পুলিশ বাজারের এইরকম লাগছিল সকালবেলা। গাড়িতে করে পুনরায় যাত্রা। আজকে আমরা প্রথমেই যাব চেরাপুঞ্জি, মেঘালয় এইসবের দিকে। তো এখানে আমরা প্রথমে আজকে যে বিষয়টির সাথে পরিচিত হব সেটা হচ্ছে এয়ারক্রাফট মিউজিয়াম। এখানে প্রবেশ করতে গেলে দরকার নিজের আইডি প্রুফ। আমি আনিনি, আমার সঙ্গে ছিল না, বাকিদের সঙ্গে থাকায় আমার প্রবেশটা একদম এশিওর হয়ে যায়। তো এখানে প্রবেশ করার প্রথমেই আমাকে একটা আই কার্ড দিয়ে দেওয়া হয়েছিল, যে আই কার্ডটা পড়ে আমাকে নিজেকে মনে হচ্ছিলো আমি হয়তো একটা কোথাও এক্সকারশনে এসেছি। বাট বেশ ভালো লাগছিল, আই কার্ড পড়তে আমার বেশ ভালোই লাগে এক প্রকারের। তো এই যে ভিতরের এয়ারক্রাফট মিউজিয়ামের এই সমস্ত বিখ্যাত সমস্ত ব্যক্তিদের ফটোগ্রাফ, তারা কী কীভাবে কী কী জিনিস ব্যবহার করতেন, তাদের ব্যবহার সামগ্রী সমস্ত কিছু। 40 টাকা করে পার হেড করে টিকিট কেটে আমরা এখানে ঢুকেছিলাম এয়ারক্রাফট মিউজিয়ামে। ইচ্ছা না হলে নাও ঢুকতে পারো মিউজিয়ামে। মিউজিয়ামের বাইরেটাও কিন্তু দেখার মতো। যুদ্ধ বিমান থেকে শুরু করে বিভিন্ন ধরনের বিমানের এই যে মডেলগুলো এখানে তৈরি করে রাখা আছে। কোথাও বা গেমিং একটা সেকশন আছে, যেখানে কিছু কম বয়স্ক একজন ছেলে সে গেমও খেলছিল। এখানে সুন্দর করে কিছু বেশ চিত্রায়িতভাবে করে রাখা আছে এই ধরনের যুদ্ধ বিমানগুলো। বেশ লোকের সমাগমও হয়েছে, আমরা এখানে বেশ অনেকটা সময় কাটাই। আজকের ভ্রমণটা এইটা দিয়েই শুরু হয়েছে। এখানে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের টাই রাখা আছে, টুপি। এনারা সমস্ত কিছু যারা এয়ারলাইন্সে চাকরি করতেন, শহীদ হয়েছেন, তাদেরই এখানে পরিচয় দেওয়া আছে, তাদেরও মূর্তি করেও রেখে দেওয়া আছে। এয়ারফোর্স মিউজিয়াম এটাকে বলা হচ্ছে। তো এখানে যদি মিউজিয়ামের মধ্যে নাও প্রবেশ করেন, বাইরেটাও দেখতেই পারেন। দূরে আছে একটা গিফট শপ। এটাও হচ্ছে ভিতরে। আসলে আসামের বিহু নাচ হচ্ছে খুব বিখ্যাত, আর এগুলোই হচ্ছে সেই বিহু নাচের আদলে তৈরি করা। আসামের মেখলা শাড়ি থেকে শুরু করে যেগুলো এখানকার বিখ্যাত, সেগুলো দিয়েই এখানে একটা চিত্রায়িত রূপ করে দেওয়া হয়েছে এই মিউজিয়ামটি। মিউজিয়ামটি বেশ অনেকটা বড় এলাকা নিয়ে, এবং এটা কিন্তু আর্মি এলাকা, সেই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন এবং গাছে পরিপূর্ণ, সবুজের সমারোহ চারিদিকে। চারিদিকে সবুজের সমারোহ। এখানে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটাই, দেখি চারিদিকটা, চারপাশটা ঘুরে ঘুরে। মেঘালয় চেরাপুঞ্জি যে বিশাল উচ্চতা সম্পন্ন জায়গা এমনটা নয়, তবে বেশ ভালো, চারিদিকে সবুজের সমারোহ। আর আমার পছন্দের যেগুলো লাগে সেগুলো হচ্ছে এই ভিন্ন ধরনের ফুল। ফুলের কালারগুলো কিন্তু সত্যি অসাধারণ। অসাধারণ বললে ভুল হবে, অভূতপূর্ব, অপূর্ব যাকে বলে। এরপরে আমরা এখান থেকে চলে যাই এলিফ্যান্ট ফলসে। এলিফ্যান্ট ফলস জায়গাটা অনেকটা বড়, আর এলিফ্যান্ট ফলসকে 3টে ভাগে ভাগ করা হয়েছে। এলিফ্যান্ট ফলস 1, 2 এবং 3। এখানকার পার হেড 100 টাকা করে। তবে 100 টাকা করে টিকিট দিয়ে এখানে আসার কোনো মানেই হয় না, আমি যেটুকুনি বুঝলাম। তো আমি দেখার পরে এখানে দেখলাম যেটা প্রচুর ভিড়, প্রচুর লোক সমাগম, অনেক ধরনের গিফটস আইটেমের অনেক দোকান আছে। তবে 100 টাকা দিয়ে এই টিকিট কেটে এই ফলসটা দেখার মতো নয়। তো যাই হোক, দেখি। তবে যারা ওই রিলস বানায়, ভিডিওগ্রাফি করে, তাদের জন্য একটু হলেও ঠিক অ্যাকচুয়ালি নেই, কারণ এই ফলস দেখার জন্য 100 টাকা একদমই নয়। তবে দেখি ফলস অনেকটা, যে গাছের সমাহার, চারিদিকে সবুজের সমাহার, তার মধ্যে এরকম ফলস ভালো লাগে দেখতে, বেশ মজাও লাগছে। এবং চারিদিকে সবুজ, মানে সবুজে পরিপূর্ণ যাকে বলে।
চোখ একদম যেন জুড়িয়ে যাচ্ছে। বলা হয় যে চোখ জুড়িয়ে যায় যদি সবুজের দিকে তাকিয়ে থাকা হয়। তো এখান থেকে আমরা আবার আঁকাবাঁকা পথ দিয়ে আমরা এগিয়ে চলেছি চেরাপুঞ্জি মেঘালয় ভিউ পয়েন্টের দিকে। চেরাপুঞ্জি মেঘালয় এই অঞ্চলটিকে বলাই হয় মেঘের আলয়, মানে মেঘালয়, মেঘ যেন এসে হাতের মুঠোয় ধরা দিয়েছে। সত্যিই তাই। আসলে এখন গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য এখন আবহাওয়া পরিস্থিতি অনেকটাই আলাদা। যেটুকুনি আমি বইতে পড়াশুনো করেছি যে মেঘালয় মানে মেঘ যে হাতের মুঠোয় নেমে আসছে এমন একটা অভূতপূর্ব দৃশ্য দেখতে পাবো, তার কিছুটা দেখতে পেয়েছি। তার 50% হলেও 100% কিন্তু এখানে নেই। দূরে দেখা যাচ্ছে অনেকে, তারা আবার একটা যায় পাহাড় থেকে আরেকটা পাহাড়ে যাচ্ছে। খুব রিস্কি কাজ, বাট যারা এই ধরনের অভিজ্ঞতাগুলো সঞ্চয় করতে ভালোবাসে তাদের তো বেশ ভালোই লাগে। তো আমরা এখান থেকে যাই, গাড়িতে করে যাচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে এরকম পাহাড়ি অঞ্চলের মেঘের আলয়ের মধ্য দিয়েই আমাদের গন্তব্যস্থান। তো আমরা সেটা দেখছি, পাহাড়ের উচ্চতা যেন মেঘের সঙ্গে ঢেকে গেছে, মেঘ যেন এসে হাতছানি দিয়ে ডাকছে। দূরের ওই পাহাড় যেন আকাশের সঙ্গে মিশে গেছে আর মেঘে পরিপূর্ণ, মেঘ হাতের মুঠোয় যেন চলে আসছে। তবে ওই যে আগেও বললাম গ্লোবাল ওয়ার্মিং, যেটা এখানে বিশেষ বড় একটা প্রবলেমের কারণ গ্লোবাল ওয়ার্মিং এমনই একটা বাজে জিনিস যেটার জন্য আবহাওয়া খুব খারাপ। গার্ডেন অফ কেভস এরপরে আমরা চলে আসি। এখানে প্রায় 11টা পয়েন্ট দেখার আছে। তো এখানে আমরা কিছুক্ষণ সময় কাটাই, তারপরে পুনরায় আবার গাড়িতে করে এগিয়ে চলি নওখোলা ফলসের দিকে। তো এখানে নওখোলা ফলসটা আমার এতটাই ভালো লাগে যে বলেও বোঝানো যাবে না। এখানে 50 টাকা করে পার হেড ছিল ঠিকই, তবে এখানে যদি আমি 100 টাকাও দিতাম আমার গায়ে লাগতো না। এতটা সুন্দর ফলস, এত সুন্দর দেখতে লাগছে, আমার তো মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। জলটা পুরো সবুজ, এত সুন্দর, আর আবহাওয়াটা এখানে বেশ ভালো হয়েছিল। রৌদ্র রৌদ্র ভাব, শীত তো একদমই নেই, হালকা ফুলকা জামা পরলেই যথেষ্ট। এখানে প্রোগ্রাম চলছিল। এখানে সামনে নাচ গানও হচ্ছে, অনেকে প্রোগ্রাম করছে, নাচ করছে, আমরাও একটু তাই পা মেলালাম। এখান থেকে চলে এলাম আমরা মৌসুমি কেভের ভিতরটা হচ্ছে খুব অন্ধকার, তবে এবং তার সঙ্গে সঙ্গে শ্যাওলা পরিপূর্ণতা আর প্রচুর গন্ধ। তো এখানে জল পড়ছে চারিদিক দিয়ে, একটু আলোর ব্যবস্থা করা হয়েছে যাতে পর্যটকদের এসে কোনো অসুবিধে না হয়, কিন্তু পথটা অত্যন্ত দুর্গম, পিচ্ছিল পথ, দেখে তো বোঝাই যাচ্ছে। এরপরে আমরা এই জায়গাটির সামনে গানের তালে তালে নাচলাম। हम नहीं तोड़ेंगे तोड़ेंगे हम मगर तेरा साथ ना छोड़ेंगे ये दोस्ती हम नहीं तोड़ेंगे तोड़ेंगे हम मगर तेरा। চলে এলাম এরপর 7 সিস্টার ওয়াটারফলস দেখতে। 7 সিস্টার, আমার তো এখানে 3 সিস্টারও মনে হচ্ছে না। এটাকে যে নিয়ে এত লোকে মাতামাতি করে 7 সিস্টার, আমি তো তার কিছুই দেখতে পেলাম না। হয়তো হতে পারে যেহেতু এখানে কোনো এন্ট্রি ফি নেই, ফ্রিতেই ঝর্ণা দেখো, তাই ফ্রিতে ঝর্ণা দেখার মূল্য কিন্তু এখানে প্রকৃতি দিচ্ছে না। আর তার থেকেও বড় কথা, প্রকৃতিকে তো দোষ দিয়ে লাভ নেই, দোষী তো আমরাই। কারণ এই গ্লোবাল ওয়ার্মিং, তার জন্য তো আমরাই একাংশে দায়ী, তাই না? তো এখানে যে পাহাড়ের গা বেয়ে যে জল পড়ছে সেগুলো দেখা যায়, তবে 7 সিস্টার্স গুণীও যে 1 2 3 4 করে 7 আছে, তো তবে প্রচুর যে জলের স্রোতস্বিনী ভাব সেটা এখানে নেই। মাঝখানে রাস্তায় একটু আইসক্রিম খেয়ে মনে ফুর্তি আসে। তারপরে পুনরায় আবার একটা ভিউ পয়েন্টের কাছে আমরা চলে আসি, একটা লোহার ব্রিজ। এখানে ব্রিজটা কিন্তু খুব গোলমাল আছে, মানে যদি প্রচুর ভারী ট্রাক বা কিছু যায় ভেঙে পড়তেও পারে। তো সেখান দিয়ে আমরা যাই এবং এখানেও ভিউ পয়েন্ট আছে। নিচে একটা বিশাল বড়
পাহাড়ে পরিপূর্ণ একটি ঝর্ণার স্থান। এখানে ঝর্ণার জল এসে জমায়েত হয়েছে। তো এরপরে আমরা চলে যাই পুরুত ফলসে। পুরুত ফলসের জায়গাটা কিন্তু অনেকটাই দুর্গম রাস্তা, তবে এই ফলসটাও সত্যি অসাধারণ। এখানকার জল পুরো নীল, আবার কোথাও বা সবুজ, এত সুন্দর লাগে। অনেকটা উঁচু থেকে দেখি, একদম নিচে নামতে গেলে প্রায় 7টা বেজে যাবে আস্তে আস্তে। তো আমরা অনেকটা ওপর থেকে দেখি, কিন্তু ওপর থেকে দেখলেও আমাদের ভীষণ ভীষণ ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে। এরপরে চলে আসি সেখান থেকে ডিনারে, এবং ডিনারের পরেই আজকে দিনটা এভাবেই শেষ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।